৭ বছরের এক ছোট্ট মেয়ের সঙ্গে বিয়ে করে রাগে অভিমানে দেশ ছেড়ে চলে গিয়েছিল ইভান। আজ ১৫ বছর পর সেই মেয়েটিকে ডিভোর্স দিতে বিদেশ থেকে দেশে ফিরছে সে। এয়ারপোর্টে পা রাখতেই ড্রাইভার তাকে রিসিভ করে। গাড়িতে উঠে বসে ইভান জানালার পাশে মাথা রাখে। ১৫ বছর পর ফিরে এসেছে নিজের শহরে। শহরটা আগের মতো নেই, সবকিছু বদলে গেছে, কিন্তু রোদের সেই মিষ্টি গন্ধ এখনো এক। বিদেশে থেকেও প্রতিটি দিনে এই শহরটাকে, এই মাটিকে মিস করেছে সে। তবুও মায়ের ভুল সিদ্ধান্ত তাকে করে তুলেছে সবকিছু থেকে দূরে। হঠাৎ করে ইভানের চোখের সামনে ভেসে ওঠে ১৫ বছরের আগের সেই দিনগুলোর স্মৃতি। তার মা অরুণ বেগম একজন সাধারণ গৃহিণী। তার বাবা রাশেদ চৌধুরী শহরের পরিচিত ও সম্মানিত ব্যবসায়ী। অরুণা বেগমের বান্ধবী রাশিদা বেগম, যার স্বামী এক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। তখন মেয়েকে নিয়ে কিছুদিন চৌধুরী বাড়িতে আশ্রয় নেন। রাশিদার সেই ছোট্ট মেয়েটির নাম ইনায়া, মাত্র ৭ বছর বয়স। এই নামটা শুনলেই ইভানের শরীরে ঘৃণার একটা শিহরণ খেলে যায়। তখন ইভান ছিল ১৫ বছরের কিশোর, ভীষণ মেধাবী। স্বপ্ন ছিল বিদেশে গিয়ে পড়াশোনা করার। অন্যদিকে ছোট্ট ইনায়া ছিল দুষ্টু, চঞ্চল। সবসময় এসে ইভানের ঘর এলোমেলো করে দিত। ইভান তাকে কখনো পছন্দ করত না। ওকে দেখতো একরকম কাজের লোকের মতো। একদিন যখন ইভান রুমে বসে পড়ছিল, তখন ইনায়া এসে জিনিসপত্রে হাত দেওয়া শুরু করে। রেগে গিয়ে ইভান একটা থাপ্পড় মারে ইনায়াকে। রাশিদার মেয়ে কাঁদতে শুরু করলে অরুণা বেগম ছুটে আসে। ইভান, তুমি ওকে থাপ্পড় দিয়েছ? আম্মু, ও তো কাজের মেয়ের মতো আচরণ করছে। সাহস কি করে ওর আমার রুমে আসার? এই কথার জবাবে অরুণা বেগম নিজেই ছেলেকে থাপ্পড় দিয়ে বলেছিলেন, ইনায়া কোনো কাজের মেয়ে না, সে আমার বন্ধুর মেয়ে, আর এই বাড়িতেই থাকবে নিজের মেয়ের মতো। সেদিনের সেই থাপ্পড় ইভান কখনো ভুলতে পারেনি, বরং ইনায়ার প্রতি তার ঘৃণা আরও গভীর হয়ে যায়। ৩ মাস পর রাশিদা বেগম মারা যান। ইনায়া তখন ভেঙে পড়ে কান্নায়। রাশিদার ভাই এসে ইনায়াকে নিয়ে যেতে চায়, কিন্তু অরুণা বেগম প্রতিশ্রুতি রক্ষা করতে চায়। তবে সমাজের চোখে একটা পরিচয় দরকার, আর তাই অরুণা বাধ্য হয়ে ৭ বছরের ইনায়ার সাথে ইভানের বিয়ে দিয়ে দেয়। তাতে ইভান আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। এই মেয়েকে আমি কোনোদিন বউ হিসেবে মেনে নেব না, ফকিন্নি একটা মেয়ে। ইভান দিন দিন খারাপ ব্যবহার করতে থাকে। ছোট্ট মেয়েটিকে অপমান, অবহেলা, নির্যাতন করতে থাকে। চা ঢেলে দেওয়া, মারধর, সবকিছুই চলত। অবশেষে বাধ্য হয়ে অরুণা বেগম ইভানকে বিদেশে পাঠিয়ে দেয়। আজ ১৫ বছর পর সে দেশে ফিরছে। ইনায়ার বিয়ে ঠিক হয়েছে, তাই ডিভোর্সটা আনুষ্ঠানিকভাবে শেষ করতেই তার ফেরা। গাড়িতে বসে ভাবতে থাকে ইভান, সেই দুষ্টু মেয়েটা হয়তো এখন ২২ বছরের যুবতী। ছোটবেলায় যেমন সুন্দর ছিল, হয়তো এখন বাড়ির কাজ করতে করতে ভালো হয়ে গেছে, কালো হয়ে গেছে। পড়াশোনা তো কিছুই করেনি নিশ্চয়ই। আজও হয়তো রান্নাঘরে হাঁড়ি-পাতিল মেজে যাচ্ছে। ঠিক তখনই চোখ পড়ে রাস্তার পাশে একটা বিশাল বিলবোর্ডে। একটা বড় কোম্পানির নাম
ঝলঝল করছে আর তার নিচে লেখা সিইও ইনায়া চৌধুরী। ইভান চোখ কষলে দেখে, আবার পড়ে ইনায়া চৌধুরী। চোখে মুখে অবাক ভাব। দূর, এই তো নামই হইতে পারে। এত মানুষ আছে এই নামের, কিন্তু যদি না অসম্ভব। আমার সেই কাজের মেয়ে কিভাবে এত বড় কিছু হতে পারে? ইভান আবার জানালার বাইরে তাকায়। এক অজানা অস্বস্তি ভর করে তার মনে। চৌধুরী বাড়িতে আজ বিশাল আয়োজন করা হয়েছে। 7 বছর পর ইভান বিদেশ থেকে ফিরে আসছে। অরুণা বেগম রান্নাঘরে গিয়ে সব রকমের খাবার রান্না করে। ইভান যা খেতে পছন্দ করে সব। ইভান বিদেশে যাওয়ার পরে পরিবারের সাথে কোনো প্রকার যোগাযোগ রাখে নাই। মায়ের সাথে কথা বলা অনেক দূরের বিষয়। ওনার ফেসও কখনো দেখার ইচ্ছা করে নাই তার। বাড়ির গেটের সামনে এসে দাঁড়ায় একটা গাড়ি। ড্রাইভার গাড়ি থেকে বের হয়ে পেছনের দরজা খুলে দেয়। ইভান নিজেদের অতীতের ঘটে যাওয়া স্মৃতি থেকে বের হয়ে আসে। এরপর বাড়ির দিকে তাকিয়ে দেখে, আজ তো এত বছর পর নিজের বাড়িকে দেখছে। যদিও সময়ের পরিবর্তনে এখন অনেক পরিবর্তন হয়েছে চৌধুরী বাড়ির, তবে আগের যে রাজকীয় বিষয় তা আভিজাত্য ছিল, সেটা কখনো বাড়ির সৌন্দর্যের মাধ্যমে ফুটে ওঠে। ইভান বাড়ির গেট দিয়ে ভেতরে প্রবেশ করে। সেখানে তার পরিবারের প্রতিটা সদস্য তার জন্য অপেক্ষা করে আছে। ইভান বাড়ির সদর দরজার সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে তার উপর কেউ হাজার হাজার ফুল ছিটিয়ে দেয়। ইভান সামনে তাকিয়ে দেখে তার ছোট্ট বোন নাতাশা দাঁড়িয়ে আছে। সেটা দেখে ইভান হাসে। নাতাশা এক দৌড়ে তার ভাইকে জড়িয়ে ধরে আর বলে, ভাইয়া, তুমি এসে পড়েছো। জানো, তোমাকে অনেক মিস করেছি আমি। তুমি এতদিন কেন বাড়িতে ফিরে আসো নাই ভাইয়া? নাতাশার কথা শুনে ইভান হাসে। সে যখন বিদেশে চলে যায় তখন নাতাশা খুব ছোট ছিল। তবে ছোটবেলা থেকে তার বোন বড্ড অভিমানী। তবে ইভানকে সে অনেক ভালোবাসে। ইভানও তার ছোট বোনকে জড়িয়ে ধরে বলে, তোর ইভান ভাইও তোকে অনেক মিস করেছে। আর বিদেশ থেকে তার ছোট্ট বোনের জন্য অনেক সুন্দর সুন্দর গিফট নিয়ে এসেছে। আই রিয়েলি মিস ইউ বোন। ইভান আর নাতাশার খুনসুটির মধ্যে তার বাবা এগিয়ে আসার কাছে নিজের ছেলেকে এত বছর পর দেখে শক্ত করে জড়িয়ে ধরে তাকে ছেলের সাথে কথা বলার জন্য অনেক চেষ্টা করেছে মিলন সাহেব। কিন্তু ছেলের জেদের কাছে হার মানতে হয়েছে তাকে। তবে আজ 15 বছর পর ছেলেকে দেখে আবেগ সামলে রাখতে পারে নাই। তবে সকলের মধ্যে একজন বাড়ির কোনায় দাঁড়িয়ে থেকে দূর থেকে ইভানকে দেখে যাচ্ছে। সে হলো অরুণা বেগম। ওনার সাহস হচ্ছেন না ইভানের সাথে কথা বলার। 15 বছর যেই ছেলেকে দেখার জন্য সে অপেক্ষা করছে, কান্না করছে, কথা বলার জন্য হাজারবার ফোন করেছে, আজ সেই ছেলে যখন তার সামনে এসেছে তখন সব কথা যেন হারিয়ে গেছে। মনের ভয় জন্ম নিয়েছে তার। ইভান সবার সাথে কথা বলে বাড়ির ভেতরে ঢুকে। তার চোখ যায় এক জায়গায় শান্ত হয়ে দাঁড়িয়ে থাকা মহিলার দিকে। ইভান এগিয়ে যায় তার কাছে। সামনে গিয়ে একটু ঝুঁকে পায়ে হাত দিয়ে সালাম করে। কেমন আছো আম্মু? বিদেশ থেকে এতদিন পরে ফিরে এসেছি। নিশ্চয়ই খুশি হও নাই?
তবে কি করব, যেহেতু এই দেশে জন্ম, তাই কোনো না কোনো দিন ফিরে তো আসতে হবে। অরুণা বেগম বুঝতে পারে তার ছেলের রাগ এখনো এক বিন্দুও কমে নাই, বরং সেটা সময়ের সাথে দ্বিগুণ বেড়ে গেছে। অরুণা বেগম নিজের আবেগ নিয়ন্ত্রণ করে শান্ত গলায় বলে, এখানে খুশি না হওয়ার কি আছে ইভান? তুমি এই বাড়ির ছেলে, বিদেশ থেকে পড়াশোনা শেষ করে ফিরে এসেছো, এখানে খারাপ কি? আর আমি তোমার মা, ছেলে এত বছর পর ফিরে এসেছো, সেটা দেখে অবশ্যই খুশি হওয়ার কথা আমার। হুম, সেটা তো তবে তোমার আচরণ দেখে মনে হচ্ছে না। আচ্ছা বাদ দাও, তোমার সাথে কথা বলতে আমার ইচ্ছা করছে না, টায়ার্ড আমি, তাই রুমে যাচ্ছি। ইভান অরুণা বেগমের দিকে আর না তাকিয়ে নিজের রুমের উদ্দেশ্যে রওনা দেয়। অরুণা বেগম নিজের চোখের পানি আর ধরে রাখতে পারে না। মিলন সাহেব এগিয়ে আসে আর বলে, অরুণা, যার জন্য সারা রাত জেগে রান্না করলে, তার সাথে একবার ভালো করে কথা বললে না? নিজের ভালোবাসা কতদিন লুকিয়ে রাখবে ইভানের থেকে? ইভান আমার ছেলে, মিলন, ওর চোখ দেখে বুঝতে পারি ওর মনের মধ্যে কি চলছে। ছোটবেলার কোনো ঘটনাও ও এখনো ভুলতে পারে নাই, তাই আমার ভালোবাসার কোনো মূল্য ওর কাছে বর্তমানে নাই। অরুণা বেগম কথাটা বলে দীর্ঘশ্বাস ফেলে। এরপর নাতাশাকে বলে, ইনায়া কোথায় নাতাশা? ও কি বাড়িতে এখন? নাতাশা হেসে বলে, আম্মু, তুমি যে কি বলো, ইনায়া কি এই সময় কখনো বাড়িতে থাকে? দেখো গিয়ে অফিসে কোনো জরুরি বিষয়ের মিটিং করছে, অথবা কোনো বিজনেস কোনো কাজ করছে। অরুণা বেগম কথাটা শুনে হাসে। পাশ থেকে মিলন সাহেব বলে ওঠে, আজকে নতুন একটা কাজ শুরু হবে, কিন্তু কতজন গুন্ডা কাজ হতে দিচ্ছে না। মনে হয় তোমার মেয়ে এখন তাদের পিটাতে গিয়েছে। তুমি ভালো করে জানো অরুণা, তোমার মেয়ে লস একদম পছন্দ করে না। হুম, সেটা আর বলতে, আজকে যে সেই লোককে কে বাঁচাবে? অন্যদিকে একজন লোক তার সাথে বেশ অনেক গুন্ডা নিয়ে একটা বিল্ডিং এর মধ্যে অবস্থান করছে। দড়ি দিয়ে বেশ কয়েকজন শ্রমিককে বেঁধে রাখা হয়েছে। গুন্ডাদের মধ্যে যে মেইন লিডার, উনি বলেন, এই লিটনের না কথা না পড়েও এই জায়গা কি করে বিল্ডিং ঘরে উঠতে পারে? তোদের মালিকের এত বড় সাহস যে এই লিটন আদেশ না মেনে কাজ শুরু করে। আজকে তোরা বুঝতে পারবি এই লিটন কি জিনিস। যদি কারো সাহস থাকে তাহলে আমাকে আটকে দেখা। লিটনের কথা শেষ হওয়ার আগে পেছন থেকে একজন শ্রমিক সামনে এগিয়ে আসে, যার মুখ দেখা যাচ্ছে না। সে এসে বলে, কি হয়েছে লিটন সাহেব, কোনো সমস্যা? শুধু শুধু আমাদের সাথে কেন আটকে রেখেছেন? দয়া করে ছেড়ে দেন। শোন, তোদের কোম্পানির মালিক আমার কথা অমান্য করে এই বিল্ডিং তৈরি করেছে, যার শাস্তি তাকে পেতে হবে। যা তোদের এমডিকে খবর দে, ও এসে বাঁচিয়ে নিয়ে যাক তোদের। এই কোম্পানির এমডি আমি। কি সমস্যা তোর? হঠাৎ করে একটা মেয়ের কণ্ঠ শুনে লেটন পেছনে ফিরে তাকিয়ে দেখে সেই শ্রমিক নিজের পরনের জামা খুলে, এরপর নিজের মাথা থেকে মুখোশ খোলে। সেখানে শ্রমিকের ছদ্মবেশে একটা মেয়ে ছিল। পড়তে তার
ফর্মাল ড্রেস। সেই মেয়ে এগিয়ে এসে লিটনের দিকে। লিটন বলে, কে তুমি? আমি ইনায়া, এই কোম্পানির এমডি। সো মিস্টার লিটন, নাইস টু মিট ইউ। লিটন কথাটা শুনে তার পাশে থাকা লোকদের ইশারা করে ইনায়াকে মারার জন্য। তবে ইনায়া বলে ওঠে, আচ্ছা, এখানে কি কোনো বাংলা সিনেমার শুটিং চলছে যে নায়িকা এসেছে সেই জন্য সবাই তাকে মারতে যাচ্ছে? আর মিস্টার লিটন এই ইনায়াকে মারার আগে একবার পেছনের দিকে তাকিয়ে দেখে নেন। দেখা যাবে আপনার মারার ইচ্ছার থেকে মরার ভয় বেশি থাকবে। ইনায়ার কথাটা বলে পেছনের দিকে দেখিয়ে দেয়। লিটন তার সামনের দিকে তাকিয়ে ঢোক গিলে, কারণ ইনায়ের পেছনে অসংখ্য বডিগার্ড দাঁড়িয়ে আছে, যার সামনে তার লোকদের সংখ্যা অনেক কম। হঠাৎ করে লিটনের মাথায় কেউ একজন রড দিয়ে জোরে বাড়ি মারে, যার ফলে সে মাটিতে পড়ে যায়। ইনায়া নিজের হাতে থাকা রডের মধ্যে থেকে গড়িয়ে পড়া রক্ত দেখে হাসতে থাকে। এরপর নিচু হয়ে লিটনের কাছে ঝুঁকে বলে, এই ইনায়ার সাথে শত্রুতা করার অপর নাম হলো মৃত্যু। এই শহরে শুধু আমার রাজত্ব চলবে, অন্য কারো না, কখনো সম্ভব না। লিটন সাহেবের মাথা থেকে অতিরিক্ত রক্ত বের হচ্ছে বলে সে বলে, তোকে আমি দেখে নেব। তোর মতো এইরকম গুন্ডা মেয়ে আমি 100 জন্ম দিতে পারি। তোকে আমি খুন করে ফেলবো ইনায়া। আমার বাপে আমার মতো কাউকে জন্ম দিতে পারে নাই, তুই কি করে দিবি? আর তোর সাথে আমার আর কখনো দেখা হবে না, কারণ পৃথিবী থেকে চিরবিদায় নেওয়ার সময় তোর হয়ে গেছে। গুড বাই, লিটন গুন্ডা। ইনায়া কথাটা বলে রড দিয়ে আর একটা আঘাত করে ওর মাথায়, যার ফলে ওর মৃত্যু হয়। তবে ওর সাথে থাকা গুন্ডারা ভয়ার্ত চোখ নিয়ে দাঁড়িয়ে আছে, তাদের শরীর কাঁপছে, কারণ জীবনে কোনো মেয়েকে তারা এত সাইকো হতে দেখে নাই। ইনায়া আর তাদের হাতের রড ফেলে দিয়ে ওদের দিকে তাকিয়ে একটা হাসি দেয় আর বলে, আচ্ছা, এখানে কি কিছু হয়েছে? আপনারা কি জানেন এই লিটন সাহেব কি করে মারা গেল? শ্রমিকদের কাজ করার সময় হঠাৎ করে একটা রড এসে পড়ে লিটন সাহেবের মাথায়, যার কারণে উনি মারা যান। ভেরি গুড, এই কথাটা যেন মাথায় থাকে, না হলে ভুলে যাওয়ার জন্য ভবিষ্যতে হয়তো মাথায় থাকবে না। ইনা কথাটা বলে শ্রমিকদের সকলের হাতের বাঁধন খুলে দেয়। এরপর তাদের কাজ করার আদেশ দেয়। প্রায় 2 ঘন্টা পর অরুণা বেগম আর লিটন সাহেব বসে আছে সোফায়। ঠিক তখন দরজা দিয়ে প্রবেশ করে ইনায়া। সে এক মিষ্টি হাসি উপহার দিয়ে যখন অরুণা বেগমকে জড়িয়ে ধরতে যাবে, তখন অরুণা বলে, এই ইনায়া কোনো জড়িয়ে ধরা চলবে না, আর আমি কারো মামনি না, সো দূরে সরে যা। ইনায়া বুঝতে পারে তার মামনি রাগ করেছে। সে হেসে জোর করে জড়িয়ে ধরে অরুণা বেগমকে। এরপর বাচ্চাদের মতো কিউট ফিস করে বলে, আরে সরি মামনি, আজকে বাড়িতে ফিরে আসতে দেরি হয়ে গেছে। কি করব, অফিসের অন্য জরুরি কাজ ছিল, যার জন্য তোমার ফোন ধরতে পারি নাই। হুম, সবাই শুধু তাদের কাজ নিয়ে বিজি থাকে, আমার কথা কি কারো মনে থাকে? একবার বলেছি, যতই কাজ থাকুক আমার ফোন রিসিভ করতে। তোর সাথে সাথে কথা না বলতে পারলে আমার কষ্ট হয়। কেউ আমাকে ভালোবাসে না, কেউ না। ইনায়া তার
হাত থেকে একগুচ্ছ গোলাপ নিয়ে এসে তার মামনির সামনে ধরে আর বলে, বিশ্বাস করো মামনি, আমার কোনো দোষ নাই। সত্যি অনেক বিজি ছিলাম, তবে ভবিষ্যতে আর কখনো এমন হবে না, প্রমিস করছি। এখন আমার মামনি এই গোলাপের জন্য হলেও তার ইনায়াকে মাফ করে দেখো। অরুণা বেগম হেসে ইনায়াকে জড়িয়ে ধরে, আর ইনায়া খুব ভালো করে জানে তার মামনির রাগ কি করে কমাতে হয়। তবে সব দেখে পাশে থাকা মিলন সাহেব বলে, কি দারুণ দৃশ্য! মামনির জন্য গোলাপ ফুল নিয়ে এসেছে একজন, কিন্তু তার ভালো বাবার জন্য কিছু আনে নাই কেউ। সত্যি এই বুড়াকে কেউ ভালোবাসে না। আরে ভালো বাবা, তুমি আমার যা, তোমার কথা সব সময় আমার মনে থাকে। এই দেখো তোমার জন্য উপহার নিয়ে এসেছি, তোমার পছন্দের মিষ্টি। সত্যি কিন্তু এইটা কি ঘুষ দেওয়া হলো? একদম না, আমার মিষ্টি ভালো বাবার জন্য মিষ্টি নিয়ে এসেছি। আই লাভ ইউ ভালো বাবা। ইনায়া সবার সাথে কথা বলে নিজের রুমে চলে যায়। অরুণা বেগম সেটা দেখে হাসে, তবে তার মনে এক ভয় কাজ করছে। ইভান যদি ইনায়াকে দেখে তাহলে কি করবে, আর ইনায়ার রিয়াকশন কেমন হবে? অরুণা বেগম, ইভান বা ইনায়া কাউকে নিজের জীবন থেকে দূরে করতে পারবে না। রাতে ইভান যখন ছাদে যায় তখন হঠাৎ করে তার চোখ যায় ছাদের এক পাশে দাঁড়িয়ে থাকা এক রমণীর দিকে। পেছন দিকে ফিরে সে দাঁড়িয়ে আছে, তার সুন্দর রেশমি চুল হালকা বাতাসে উড়ে যাচ্ছে, মনে হচ্ছে কোনো পরী দাঁড়িয়ে আছে সেখানে। ইভানের মনে বড্ড ইচ্ছা হয় সেই মানুষ রূপী পরীকে দেখতে। ইভান কাছে যায়, পেছন থেকে তার কাঁধে হাত রাখে। হঠাৎ করে ইনায়ার কাঁধে কেউ হাত রাখার কারণে সে চমকে পেছনে ফিরে তাকায়। তবে ইনায়া ছাদের বেশ নিকটে দাঁড়িয়ে থাকে। তবে হঠাৎ করে তার শরীরে টাচ করার ফলে সে একদম পেছনে চলে যায়, যার ফলে সে পড়ে যেতে লাগে। তার আগে এক পুরুষ তার সমস্ত শক্তি দিয়ে তার হাত ধরে ফেলে। ইনায়া ভয়ে চোখ বন্ধ করে ফেলে। চোখ খুলে দেখে সামনে এক সুদর্শন পুরুষ দাঁড়িয়ে আছে, যাকে এই বাড়িতে আগে দেখে নাই সে। ইনায়া বলে, আপনি কে? ইভান এখনো ইনায়ার হাত ধরে আছে, তবে সে সামনে দাঁড়িয়ে থাকা নারীর রূপে মোহে হারিয়ে গেছে। ইভানের বড্ড জানতে ইচ্ছে হচ্ছে, এই মেয়ে পরী না নারী? ইভান বলে, তুমি কে? পরী? পরী কথাটা শুনে ইনায়া অবাক হয়। এত রাতে কোত্থেকে পরী আসবে? সে কিছু বলতে যাবে, এর আগে ছাদে নাতাশা এসে ডাক দেয় ইনায়াকে। নাতাশা বলে, ইনায়া। ইভান যখন ঘরের মধ্যে হারিয়ে গেছে তখন নাতাশার ডাক শোনে, তবে হঠাৎ করে ইনায়া নাম শুনে তার হুঁশ ফেরে। সে সামনের দিকে ভালো করে তাকিয়ে বুঝতে পারে এই মেয়ে আর কেউ না, ইনায়া। কথাটা মনে করে তার মন থেকে সব মোহ, ভালোবাসা চলে যায় এবং 7 বছর আগের ঘটনা মনে পড়ে ইভানের। ইভানের মন বিষে পরিণত হয়। সে ইনায়ার দিকে একটা ঘৃণার দৃষ্টি দিয়ে তার হাত ছেড়ে দেয়। ইনায়া কখনো ভালো করে নিজের পায়ে দাঁড়ায় নাই, যার ফলে হঠাৎ করে ইভানের হাত ছেড়ে দেওয়ার কারণে সে পড়ে যায়। ছাদের শেষ তার অবস্থান ছিল, যার ফলে সে টাল সামলাতে না পেরে সে ছাদ থেকে পড়ে যায়। নাতাশা দৌড়ে আসে ইনায়ার কাছে, তবে তার আগে ইনায়া নিচে পড়ে যায়। নাতাশা তাকিয়ে দেখে নিচে কাচ রয়েছে আর ছাদ বেশ উঁচুতে, যদি এখান থেকে নিচে পড়ে তাহলে কাচের মধ্যে পড়বে।
নাতাশা চিৎকার দিয়ে উঠে বলে, ইনায়া। ইনায়া হঠাৎ করে এমন হওয়ায় বুঝতে পারে, তবে ছাদ দেখে নিচে পড়ে যায় সে। এত উঁচু ছাদ থেকে নিচে পড়ে যায় সে। মুহূর্তের মধ্যে নিজের কাচের টুকরোর মধ্যে গিয়ে পড়ে। পুরো মেঝে রক্তে ভেসে যায়। যদিও ইভান এখনো সেখানে দাঁড়িয়ে থাকে। নিচে রক্তাক্ত ইনায়াকে দেখে সে বলে, এই ইনায়া মারা গেছে। ও আমার কিছু যায় আসে না। এই মেয়ে আমাকে সারা জীবনের জন্য আমার জীবন থেকে চলে গেছে। বাই বাই ইনায়া। সো ফ্রেন্ডস, গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।